গণঅভ্যুত্থানের পর কেন বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরছে না? কেন সংঘাত সহিংসতা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে? কেন দাবি আদায়ের মতো স্বাভাবিক ঘটনাও হয়ে উঠছে সহিংস? সীমাহীন এই নৈরাজ্যের শেষ কোথায়? নতুন রাজনীতির মেরুকরণে সামনের দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে? দর্শক, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার মনেও রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজনে। ফার্নেস জুড়ে আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম কেন এই অস্থিরতা। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী ও রাজনীতিবিদ। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে ছাত্ররা ঐক্যবদ্ধ শক্তিতে পুরো ইতিহাস বদলে দিল, সেই ছাত্রদের মধ্যে আমরা দেখছি এক ধরনের বিভাজন, বিভক্তি। কেন? জুই, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে আজকে যিনি যুক্ত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তাকে শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও। আপনি শুরু করেছেন যে দেশে একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সীমাহীন নৈরাজ্য, সীমাহীন কিনা আমি জানি না, কিন্তু নৈরাজ্য বাংলাদেশে মানে বিরাজমান। তো আমরা জানি যে বাংলাদেশে একটা ১.৫ দশকের বেশি সময় ধরে চরম কর্তৃত্ববাদী একটা ফেসিস্ট শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ অতিবাহিত হয়েছে এবং সেই ফেসিস্ট স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছিল, দীর্ঘ প্রায় ১.৫ দশক ধরে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে এবং সেই আন্দোলন সংগ্রামের একটা পাটাতনের মধ্যে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমরা ২০২৪ সালে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্যে একটা রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন, ফেসিস্ট রেজিমের অবসান, শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা, এবং সেই সরকারেরও ৩ মাস অতিবাহিত হয়েছে এবং এই ৩ মাসের মধ্যে সাম্প্রতিক সময় সহ একেবারে এই সরকার দায়িত্বভার গ্রহণের পর থেকেই আমরা দেখছি যে এই সরকারের গত সরকার থেকে প্রাপ্ত উত্তরাধিকার সূত্রে আমাদের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, আমাদের আইন, বিচার, সর্বত্র কিছু নৈরাজ্য বিরাজমান ছিল, সেইগুলো সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। এর সাথে এই আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখছি যে এই দেশের মানুষ যারা ১.৫ দশকে তারা এই স্বৈরশাসনের একটা নেগরে থেকে যারা যাতাকলের মধ্যে পিষ্ট হচ্ছিলেন, সেই লোকগুলো যখন কথা বলতে পারেননি, তারা নানা দাবি দাওয়া নিয়ে তারা যখন মাঠে নেমেছে, সেই দাবি দাওয়াকে কেন্দ্র করে এক ধরনের সুযোগ সন্ধানী মানুষও প্রতিনিয়ত সরকারের উপর অব্যাহতভাবে তারা চাপ সৃষ্টির মধ্য দিয়ে সুযোগ সন্ধানীদের কথা বলছিলেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, কিন্তু আমরা জানতে চাই সুস্পষ্টভাবে শিক্ষাঙ্গন কেন উত্তপ্ত হচ্ছে? দেখুন, শিক্ষাঙ্গনে আপনি গত ১.৫ দশকে শিক্ষাঙ্গনগুলোতে যে সদ্য নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন, তারা একটা দানবীয় ব্যবস্থা তারা সেইখানে প্রতিষ্ঠা করেছিল। এই দানবীয় যে ব্যবস্থাটি প্রতিষ্ঠা করেছিল, সেই সংগঠনের নেতাকর্মীরা অনেকেই পরিস্থিতির কারণে তারা কিন্তু আত্মগোপনে গেছেন বা অনেকেই অনেক জায়গায় গেছেন, কিন্তু তাদেরও একটা কর্মী সমর্থক ছিল। তারাও কিন্তু এই বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও তারা অবস্থান করছেন। হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে তারা তাদের রং বদলিয়েছেন, রূপটা বদলিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তারা এক ধরনের নিজেদেরকে আত্মগোপনের মধ্য দিয়ে তারা কিন্তু অবস্থান করছেন। সময় সুযোগ পেলে ছাত্রদের সেন্টিমেন্টকে ধারণ করে বা এই যেহেতু তারা একটা কোমলমতি শিক্ষার্থী, তাদের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারাও কিন্তু ভূমিকা রাখছেন এবং সেই ভূমিকা যে রাখছেন সেগুলোর আমরা কিন্তু প্রমাণও দেখছি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু হুট করে এই ১০-১২ জন মুখ কাপড় দিয়ে ঢেকে তারা কিন্তু হঠাৎ করে একটা মিছিল বের করে ৩-৪ মিনিটের মধ্যে আবার কিন্তু তারা অদৃশ্য হয়ে গেছে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল হয়েছে, আর সারা দেশে এরকম হচ্ছে। এই ধরনের যে শিক্ষাঙ্গনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে গত সরকারের সময়ে এই যারা শিক্ষক ছিলেন তারাও কিন্তু অনেকেই নানা সুবিধা নিয়েছিলেন। তারাও এক ধরনের, এখন যেহেতু পরিস্থিতির মধ্যে সরকার এখন পর্যন্ত খুব শক্ত অবস্থানে যায়নি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ওই সমস্ত শিক্ষক বা মানে ছাত্রদের বিরুদ্ধেও খুব শক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ফলে
আমরা যেরকম মনে করি যে হঠাৎ করে তারা শামুকের ভিতর থেকে যেরকম খোলস উন্মোচন করে বের হওয়ার চেষ্টা করছে তারা। তবে যাই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে এই যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে আমি একজন শিক্ষক হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নৈরাজ্যকর পরিস্থিতি আমরা দেখছি, এবং ছাত্ররা একটা বিপ্লবের মধ্য দিয়ে নিজেদের আত্মহত্যির মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিম, যেটার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো 1.5 দশক আন্দোলন করে পারেনি, তারা সামনে থেকে সেই রাজনৈতিক দল বা সাধারণ মানুষের সহায়তায় একটা রেজিমের পরিবর্তন করলো। সেই শিক্ষার্থীরা এই গত কয়েকদিন ধরে ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা যে ধরনের আচরণ করেছে, আমরা এই 24-এর গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় বা বিশেষ করে অভ্যুত্থানকালীন সময়ে এটার সাথে ঠিক মিলাতে পারছি না। ফলে আমাদের সন্দেহটা 3 মাসের ব্যবধানে কেন নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে গেল ছাত্ররা? আমরা এই ইয়ার মধ্য দিয়ে আমরা এইটুকু বুঝতে পারছি যে এই ছাত্ররা কোনো না কোনোভাবে কারো না কারো দ্বারা প্ররোচিত হচ্ছেন। এবং যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা দেখেছি আগে তারা সাংগঠনিকভাবে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের কর্মকাণ্ড পরিচালনার চেয়ে এখন কিন্তু তারা জাতীয় রাজনীতির বিষয়ে তারা কিন্তু বেশি চিন্তা ভাবনা করছে। জাতীয় নাগরিক কমিটি হয়েছে, বৈষম্য বিরোধী এইগুলো নিয়ে তাদের নিজেদের মধ্যেও কিন্তু কিছুটা, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন পথ মতের যারা ছিল, সেখানেও কিন্তু এক ধরনের বিভেদ বা এক ধরনের নিজেদের মধ্যে তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যারা সংগঠিত করেছিলেন সেই নেতৃবৃন্দ এখন জাতীয় পর্যায়ের রাজনীতি নিয়ে তাদের বা জাতীয় পর্যায়ের ইস্যুগুলো নিয়ে তাদের যে ধরনের অবস্থান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেইগুলো তারা নজর দিচ্ছে না। এখন প্রশ্ন উত্থাপিত হয়ে যাচ্ছে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত ধরনের বড় বড় ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এই স্বৈরাচারের যারা দোসর এখনো আছেন বা স্বৈরাচার সরকারের সুবিধাভোগী, তারা কিন্তু নানা বয়ান নেরেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে, এই সরকারকে নানাভাবে হচ্ছে। তো এইগুলোর ব্যাপারে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের এই বিষয়গুলো এখন দেখা দরকার। আমি শেষ করতে চাই এইটুকু, যদি না হয় তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে ছাত্র সমাজের উপর তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এটা কিন্তু মানুষ প্রশ্ন করতে শুরু করেছে। আনসার বাহিনীকে তারা সচিবালয় থেকে 15 মিনিট 20 মিনিটে তারা সরিয়ে দিতে পেরেছেন, আমাদের বিচারাঙ্গনে একটা কুকে তারা প্রতিহত করতে পেরেছেন। কিন্তু যে ছাত্রদের নিয়ে তারা আন্দোলন করেছেন সেই ছাত্ররা যখন এখন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছেন, বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের উপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাদেরকে এই সরকারকে অস্থিতিশীল অবস্থার হাত থেকে তারা রক্ষা করবেন না বা তারা এগিয়ে আসবেন না, সেটা কিন্তু আমরা চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু আমি মনে করি কিছুটা বিলম্বিত পদক্ষেপ হয়ে গেছে, আরো এটা তাদের আগে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা দেখছি যে উত্তপ্ত শিক্ষাঙ্গনে ছাত্ররাই পরস্পরের সাথে হারাহানিতে জড়াচ্ছে এবং গতকালের ঘটনা যদি বলি যে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে ডেমরা যাত্রাবাড়ি এলাকা। আমি একটু সুস্পষ্টভাবে বলতে চাই, মেগা মানডে ঘোষণা দিয়ে গণভবন স্টাইলে লুট করে নিয়ে যাওয়া হয় মোল্লা কলেজ থেকে। আগাম ঘোষণাও ছিল, কিন্তু তারপরেও পরিস্থিতি কেন সামাল দেয়া গেল না? ধন্যবাদ। আমরা নৈরাজ্যের মধ্যে গত 16 বছর থেকে আছি। ব্যাপারটা এরকম না যে আমরা সুইজারল্যান্ডে ছিলাম, গত 3 দিন আগে এটা উগান্ডা হয়ে গেছে বাংলাদেশটা, ব্যাপারটা তা না। গত 16 বছর আমরা ব্যাপক নৈরাজ্যের মধ্যে ছিলাম। কেমন বাংলাদেশে ছিলাম ভেবে দেখেন যে আওয়ামী লীগ সরকার দায়িত্বে আসার পরে পিলখানায় গণহত্যা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এতজন সামরিক কর্মকর্তা মারা যায় নাই। কোথাও কোথাও এমনটা বলা হয়েছে পৃথিবীর কোনো যুদ্ধে, কোনো ব্যাটল ফ্রন্টে এত মিলিটারি অফিসার এট এ সিঙ্গল ডে কোনোদিন মারা যায় নাই। সেরকম একটা গণহত্যার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের 2টা বাহিনী অকেজো হয়ে গেছে। আমরা হেফাজতের গণহত্যা দেখেছি, শাপলা চত্বরে রাতের বেলা লাইট বন্ধ করে 2.5 লক্ষ বুলেট ছোড়া হয়েছে। কত মানুষ নিহত হয়েছে আমরা এখনো জানি না। আমরা গুম খুনের যে সংস্কৃতি দেখেছি, 6,500 মানুষের মতো মানুষকে এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে। কত হাজার মানুষকে গুম করা হয়েছে আমরা এখনো জানি না। বাংলাদেশের অর্থনীতির যে নাজুক অবস্থা, দেশের প্রত্যেকটা সেক্টর এবং ইনস্টিটিউশন কলাপস করেছে। বাংলাদেশ রাষ্ট্রে গত 16 বছর যা হয়েছে, ভোট ডাকাতি, রাতের নির্বাচন থেকে শুরু করে যে নৈরাজ্য, দিনের বেলা রাতের বেলা মানুষের পলায়ন পর জীবনযাপন করতে হয়েছে। 1,32,000 মামলায় 1 কোটির বেশি রাজনৈতিক মানুষ, নেতাকর্মীরা পলাতক জীবনযাপন করেছেন।
সেই বাংলাদেশের কনটেক্সটে দেখতে হবে আমরা কি আসলে নৈরাজ্যের মধ্যে আছি কিনা। আমি আপনার সাথে একেবারে একমত এই জায়গা পর্যন্ত, কিন্তু আপনি তো বলছিলেন স্বৈরাচারের শাসনামল নিয়ে। আমরা পরিবর্তিত প্রেক্ষাপটেও কেন নৈরাজ্য দেখছি, সেখানেই প্রশ্ন। এটার প্রশ্নটা এই কারণে, সেটা হচ্ছে যে আপনি 16 বছর ধরে যে ভাইরাসগুলা সমাজে, রাষ্ট্রে, প্রতিষ্ঠানে, ব্যক্তি মানুষের ভিতরে ইনজেক্ট করেছেন, 3 মাসের ভিতরে তেমন কোনো ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব না যে 16 বছরের ট্রমাটা সাডেনলি আপনার কোভিড ভ্যাকসিনের মতো আপনাকে সুস্থ করে দেবে। একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করলে মানুষ সাইকোপ্যাথ হয়ে যায়, মানুষ অসহিষ্ণু হয়ে যায়, কারণ মানুষের দুঃখ, কষ্ট, বঞ্চনা, চাওয়া পাওয়াগুলোর যে ভেন্টিলেট করবার স্পেস থাকতে হয়, সে ভেন্টিলেশনগুলো হয় না। এই না হওয়ার যে ভেন্টিলেশন, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দাবি দেওয়া নিয়ে মানুষ আসছে, এবং অধিকাংশ দাবি দেওয়ার ভিতরে ন্যায্যতা আছে, স্যাবোটাজও আছে, দুটোই আছে এখানে। অতএব সেই জায়গাতে দেখতে হবে যে রাষ্ট্র কোথায় আছে। আমার তো রাষ্ট্র নাই, এটা ভেঙে চুরে খান খান হয়ে গেছে। আপনার রাষ্ট্র যে হুইলের উপরে চলে তার প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গেছে। পুলিশ ফাংশনাল না, গোয়েন্দা সংস্থা ফাংশনাল না। গতকালকে দিনের বেলা দেখলেন যে শাহবাগে একটা চিরকুট দেখায় নিয়ে আসছে গাজীপুর থেকে, চাঁদপুর থেকে, মুন্সিগঞ্জ থেকে 50,000 লাখ টাকা দিবে। তো এই কাজটা করতে কি 10 ঘন্টার ব্যাপার? 4 ঘন্টায় করে ফেলছে। এটা 2-4 দিন, 5 দিন, 1-2 সপ্তাহ ধরে করেছে না। গোয়েন্দা সংস্থা ফাংশন করে নাই। কেন করে নাই? ওরা গণ অভ্যুত্থানের স্পিরিট যদি ধারণ করতো, আমার ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, তাহলে তারা না জানবার কথা না। গ্রাম থেকে মানুষগুলো আসতে তাদেরকে অর্গানাইজ করতে হয়েছে, বাস স্টেশনে বাস ভাড়া করতে হয়েছে, বাসের ড্রাইভারকে টাকা দিতে হয়েছে, টোটাল যে নাটকের প্ল্যানটা করতে হয়েছে, এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে গোয়েন্দারা জানলো না কেন? ফেসবুকে তার আগের দিন রাতে পর্যন্ত লেখালেখি হচ্ছিল যে ঢাকাতে বাস ভরে লোক যাচ্ছে টাকা আনবার জন্য। সরকার দায়িত্ব নেয় নাই কেন? সরকারকে জানানো হয় নাই কেন যারা দায়িত্ব নেবেন? তাহলে বোঝা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা ঘটনার সাথে রাষ্ট্রের অংশীদার এমন একটা জনগোষ্ঠী যারা গত 16 বছরের শাসন ব্যবস্থার বেনিফিশিয়ারি ছিল, যারা বেগম লক্ষণ সেনের দিল্লির দরগায় ফিরে যাবার ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন, যারা এই গণ অভ্যুত্থানকে নিজের মনে করেন না, সেই মানুষগুলো এখনো সেখানে রয়ে গেছেন। বাস্তবতাটা কোথায়? এখন বলছেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? 12 লক্ষ প্লাস সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তার 80% গত 16 বছরের বেনিফিশিয়ারি। আপনি 80% মানুষকে যদি রাষ্ট্র থেকে সরিয়ে ফেলেন, আপনার রাষ্ট্র বলে তার কিছু থাকবে না। আবার দেখেন এই সরকার কিন্তু 50,000 স্টাফকে অদল বদল করেছে, প্রায় 20,000 স্টাফকে আপনার ডিসমিস করেছে, আরো বিভিন্ন জনকে পোস্টিং করা, প্রমোশন দেয়া, বদলে গেছে তো মধ্যে কিছু অংশ বদলেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই রাষ্ট্রটা আপনি চালাবেন কিভাবে? প্রশাসন ফাংশন করছে না। এরপরে দেখেন যে বাংলাদেশের ইতিহাসের একমাত্র সময় যখন আমাদের কোনো নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই, কখনো হয়নি, 71-এ হয়নি। আমার নির্বাচিত পঞ্চায়েত ছিল 71-এর যুদ্ধের সময়, মানুষ জানতো যে পঞ্চায়েত চেয়ারম্যানের কাছে সালিশি করতে আমি যেতে পারবো। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, আমরা কিন্তু গণ অভ্যুত্থানের পরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে তখন থেকেই শুনছি প্রশাসনের অসহযোগিতার কথা। তারপরও 3 মাস পরে এসে পরিস্থিতি কেন পরিবর্তন হচ্ছে বলেই তো দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, হচ্ছে বলেই তো আপনার এক্সপোর্ট 21%, আপনি বলছিলেন প্রশাসন ফাংশন করছে না, মানে এক্সপেক্টেড লেভেলে ফাংশন করছে না, যেই লেভেলে আপনার ফাংশন করা উচিত আমাদের প্রত্যাশার লেভেলে ফাংশন করছে না, কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। আমার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, আমার এক্সপোর্ট বাড়ছে, আমার রেমিটেন্স বাড়ছে, আমার বিদেশি দাতা সংস্থার ব্যাপারে আমার কনফিডেন্স বাড়ছে, আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, করাপশনের মামলা হচ্ছে। তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে মাথায় রাখতে হবে যে আমার 16 বছরের না পাবার সকল যে গাঁথুনিগুলো ছিল সেগুলো নিয়ে আমরা যমুনাতে হাজির হয়েছি যে আমার এটা ফেরত দাও, আমার ওটা ফেরত দাও। তো এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নাজুক অর্থনীতির জায়গাতে কিভাবে করবে? সে ইতিমধ্যে রিজার্ভে হাত নিয়ে $2 বিলিয়ন ঋণ পরিশোধ করেছে। সে ডিফল্ট হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মতো। আমার অর্থনীতি এখনো ডিফল্ট। সরকারের নমনীয়তার সুযোগ নিচ্ছে কি আন্দোলনকারীরা? নমনীয়তা আমি বলবো না, পারহ্যাপস আমরা যে ফ্যাসিবাদী আমলে খুব স্টিক স্টাইলে, আপনার আয়রন ক্ল্যাড স্টাইলে মানুষকে দমন করা, গুম করা, খুন করা, মেরে ফেলা, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে গণহত্যা চালানোর যে প্রচণ্ড একটা হিংস্র বাস্তবতা দেখেছি মানুষের দাবি দেওয়াকে ডিল করার ব্যাপারে, এই সরকার এটা করছে না। এরকম না করে সে একটু স্লো যাচ্ছে, কিন্তু সব জায়গায় কিন্তু সে ম্যানেজ করছে। দেখেন আনসারের বিদ্রোহ, দেখেন সে কিন্তু ম্যানেজ করেছে, হয়তো একটু ডিলে হয়েছে,
3 দিন সময় লেগেছে। আপনি গার্মেন্টসের শ্রমিকদের দেখেন বিক্ষোভদের ব্যাপারে, 200+ গার্মেন্টস আওয়ামী লীগের যারা মালিক তারা গার্মেন্টস শাটডাউন করে পালায় চলে গেছে। এখন আপনি এই যে লক্ষ লক্ষ শ্রমিকের বেতন সরকার দিয়েছে, তো তাহলে সরকার যে দিচ্ছে এই কথাটা হয়তো আমরা জানছি না, গণমাধ্যমে এটা আসছে না। গণমাধ্যমের দায়ের একটা জায়গা দেখেন, গণমাধ্যম শুধু নাই করছে। 3 মাসের অর্জন নিয়ে কোনো আলোচনা নাই। আপনি গত বছরের এই সময়ের সাথে গত বছরের ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন, গত বছরের এই সময়ের সাথে বর্তমান সময়ের মার্কেট কম্পেয়ার করেন, অফকোর্স এটা আপ টু দ্য মার্ক না, কিন্তু ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল। বাংলাদেশে তো গৃহযুদ্ধ লেগে যাওয়ার কথা ছিল, বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, বাংলাদেশে কোনো খাবার দাবার থাকার কথা ছিল না, ব্যাংকগুলো শাটডাউন হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই তো। বাংলাদেশে আওয়ামী লীগ বলেছিল 5 লাখ লোক মারা যাবে, 5,000 লোকও তো মারা যায় নাই, 500 লোকও মারা যায় নাই জুলাই আগস্টের ঘটনা যদি আপনি ধরেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে দেশ কোন বাস্তবতায় রাষ্ট্র ফাংশন করছে। আপনি একটা গাড়ি যে চালাবেন আপনার 4টা চাকা তো ফাংশনাল হইতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকার 20টা লোক যে গাড়িটা চালাচ্ছে নিচের প্রত্যেকটা চাকা তো পাঞ্চার হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আওয়ামী স্যাবোটাজ, সোফার 70+ আওয়ামী লীগের স্যাবোটাজ এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে, প্রত্যেক দিন করতে হচ্ছে। গতকালকে একটা করেছে, এখন দেখেন চিন্ময় সরকার, চিন্ময় কি বিশ্বাস টিশ্বাস। আর সেই আলোচনায় আমি ফিরতে চাই, একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। তো সেই জায়গাতে আমাদের একটু বিবেচনা করতে হবে। দেশাপতিকে রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে কেন এই অস্থিরতা, এই শিরোনামে আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার ফুয়াদ, যে আলোচনায় আমরা ছিলাম, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার একটা লম্বা সময় স্বৈরাচারী বাস্তবতায় থাকলে মানুষ কিন্তু ট্রমাটাইজড হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখেছি যে জাপান এবং জার্মানি থেকে শুরু করে এই দেশগুলো ডিনাৎসিফিকেশন প্রজেক্ট হাতে নিয়েছিল, মানুষকে হিলিং করা। অ্যাজ এ নেশন কিন্তু আমরা সবাই ট্রমাটাইজড। একটা সুস্থ স্বাভাবিক সমাজে বেড়ে উঠবার যে কন্ডিশনগুলো থাকা উচিত ছিল তার কোনোটা এখানে নাই। এখানে মানুষ খুবই অভদ্রতা, অসুস্থতা দেখে বড় হচ্ছে। অতএব এই মানে ডিফ্যাসিবাদীকরণ যে প্রকল্পটা, এটা একটা ন্যাশনাল হিলিং প্রসেস আকারে আমাদেরকে জাতিকে নিতে হবে। থার্ড একটা হচ্ছে যে পুরো নেশনের কাঠামোর ভিতরে আপনার পিসফুল ডিসপিউট রেজলিউশন শেখানো হয় না, যে শান্তিপূর্ণভাবে কিভাবে বিরোধ মীমাংসা করতে হয়। এখন ধরেন একটা কলেজের খেলার মাঠে মারামারি লাগলো, কি করবো এরপরে, মারামারিটার রেজলিউশনটা কিভাবে হবে। আপনি বাসে ওঠা নিয়ে আপনার একটা রেজলিউশনের প্রবলেম হয়ে গেল, কি করবেন এরপরে। আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইস্যু নিয়ে ক্যাম্পাসে ঝামেলা হয়ে গেল, এটা সমস্যাটা রিজলভ কিভাবে হবে। আমাদেরকে কোনো প্রতিষ্ঠান থেকে কোনোদিন শেখানো হয় নাই যে এইরকম 100-200 কেস স্টাডির পরে এখানে একটা ডিপার্টমেন্ট আছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আছে, এখানে তোমার গ্রিভেন্স কমিটি আছে, তুমি এখানে কমপ্লেন করবা, তুমি এখানে যাবা। যদি রোগী নেগলিজেন্সের কারণে কোনো হাসপাতালে মারা যায়, প্রসেস কি, পেশেন্ট তো কষ্ট পাচ্ছে, তাহলে এখানে নেগলিজেন্স, এটা কি ডিউটি অফ কেয়ার ঘাটতি ছিল, জেনুইনলি সব কিছু করবার পরেও রোগীটা মারা গেছে। সারা দুনিয়াতে আছে মেডিকেল নেগলিজেন্স সম্পর্কে, আমরা লেখাপড়া করেছি, লন্ডনে আপনার ট্রাইব্যুনাল আছে, বিলিয়নস অফ ডলার কম্পেনসেশন দিতে হয়, কিন্তু প্রসেস ফলো করে তারা, কাউকে মারামারি করতে হয় না। তাহলে আমরা জানছি না যে কোনো না কোনোভাবে যদি আমি আহত হই, আঘাতপ্রাপ্ত হই, কষ্ট পাই, এটা ডিল করব কিভাবে। এই প্রসেসটা আমার রাষ্ট্রীয় কারিকুলাম থেকে আমাদেরকে শেখাতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা গ্রিভেন্স মেকানিজম থাকতে হবে। রাস্তায় না নেমেও যে দাবি দেওয়া আদায় করা যায়, এইটা পৃথিবীতে আছে, সেইটা আমাদেরকে অভ্যস্ত করাতে হবে রাষ্ট্রের তরফ থেকে। আমরা যেমনটি দেখলাম যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ নিয়ে চট্টগ্রামে তুলকালাম কাণ্ড ঘটে গেল এবং পুলিশের উপর চিন্ময় দাস অনুসারীদের হামলা, গাড়ি ভাঙচুর, একজন নিহত হয়েছে এর মধ্যে। এবং ইসকন নেতা চিন্ময়ের এই গ্রেপ্তারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্বেগ জানানো হয়েছে পক্ষ থেকে। এই বিষয়টি নিয়ে আপনার পর্যালোচনা জানতে চাই, ব্যারিস্টার ফুয়াদ। একটা বিষয় হচ্ছে যে আপনার ইসকন কি ধরনের সংগঠন সেটা আমাদেরকে বোঝা দরকার। যে সে বলছে যে সে সনাতনীদেরকে রিপ্রেজেন্ট করেন। সনাতনী কারা? বাংলাদেশের যে বিশাল সংখ্যক নিম্নবর্ণের অচ্ছুত, দলিত, নমশূদ্র জনগোষ্ঠী আছে, তাদেরকে রিপ্রেজেন্ট করেন। তাদের কোনো স্বার্থ নিয়ে কি তারা কখনো কথা বলেছেন? কোন কোন স্বার্থ নিয়ে কথা বলেছেন? গত 16 বছরের যে ফ্যাসিবাদী আমলে আমরা দেখলাম
যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হিন্দুদের জমি জমা, লুটপাট, দখল, তারপরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাগুলো ঘটেছে, এগুলোর বিচার কেন হয়নি? ইভেন আওয়ামী ঘরানার খুবই কন্ট্রোভার্সিয়াল অর্থনীতিবিদ প্রফেসর বারাকাত রিসার্চ করে দেখিয়েছেন যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যালঘুদের বাড়িঘর জমি দখলের সাথে হচ্ছে আওয়ামী লীগ জড়িত। তাহলে আওয়ামী লীগ তো গত 16 বছর ছিল, বিজেপি কেন স্টেটমেন্ট দেয় নাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একের পর এক ইস্যুজ রেইজ করেছে, গত 16 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন মহাসমাবেশ করে নাই? কেন ঢাকাতে, চট্টগ্রামে, রংপুরে, শহীদ মিনারে, শাহবাগে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা কেন এসে প্রতিবাদ করে নাই? আসলে কি সবাই হিন্দু? সাংবাদিকরা তো আমাকে বলেছে অধিকাংশ লোক এখানে হিন্দু না, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের লোকজন এখানে গেছে, পাড়ায় মহল্লা থেকে এসছে। দুইটা জিনিস আলাদা করতে হবে। একটা হচ্ছে জেনুইনলি বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, এটা একটা বিষয়। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের একটা মতলববাজি রাজনীতি আছে, এটা দিল্লির প্রজেক্ট। এই পলিটিক্সটাকে মানবাধিকার লঙ্ঘন থেকে আলাদা করতে হবে। সেজন্য আমরা যেটা করেছি যে প্রধান উপদেষ্টাকে আমরা পরামর্শ দিয়েছি, দেখা করে রিকমেন্ডেশন করেছি যে আপনি মাইনরিটিদের বঞ্চনার গল্পটা শুনবার জন্য একটা কমিশন করেন, একটা গণতদন্ত কমিশন করেন, একটা গণশুনানি আয়োজন করেন। গত 53 বছরে শুধু হিন্দু না, আমার দেশে যে 71-72 ধরনের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, ধর্মীয় সংখ্যালঘু আছে, সবার গল্পটা শোনেন যে কেন তাদের কষ্ট, তারা বাংলাদেশি নাগরিক হবার ক্ষেত্রে কোথায় কোথায় বাধা বোধ করছেন, কেন বোধ করছেন যে বাংলাদেশ রাষ্ট্র তাকে অধিকার দিচ্ছে না, কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে। তখন ফ্যাক্টস এবং ফিকশন এটা আলাদা হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার ফুয়াদ। ডক্টর সিদ্দিকুর রহমান খান, ইসকন নেতা গ্রেপ্তারে উদ্বিগ্ন ভারত, জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন বানোয়াট মিথ্যা তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রচার হতে দেখেছি। ব্যারিস্টার ফুয়াদও খুব সুস্পষ্টভাবে বলছিল যে এখানে দিল্লির মতলববাজ রাজনীতিও রয়েছে। দেখুন, গতকাল সনাতনী জাগরণ মঞ্চ এবং ইসকন নেতা যাকে গ্রেপ্তার করা হলো, বাংলাদেশে দেখেন, আমি এটিকে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে চাই না। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের বহু ধর্মীয় নেতা, বহু আলেমকে বিগত সরকারের সময় আমাদের দেখেছি গ্রেপ্তার করে তাদেরকে কি ধরনের আচরণ করা হয়েছে, হেফাজতের ঘটনা থেকে শুরু করে। আমি তো দেখি নাই কোনো ইসলামী দেশ বা সৌদি আরব থেকে কেউ কোনোদিন এই সরকারের এই কর্মকাণ্ডকে ধর্মীয় দৃষ্টি থেকে এটাকে ব্যাখ্যা করে সেটার জন্য সরকারের কোনো নিন্দাবাদ করতে। ভারত এই যে তার দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা সরকার, যারা তাদের এই 15 বছরের অগণতান্ত্রিক ফ্যাসিস্ট রেজিমটাকে বাংলাদেশে কায়েম রেখে সহযোগিতা করে বাংলাদেশে 3টা পরপর প্রহসনের নির্বাচনে যে ভারত অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করে তাদের স্বার্থটা কায়েম করেছিল বা স্বার্থটা বাস্তবায়ন করেছিল, সেই মিত্র, দীর্ঘদিনের মিত্র সরকার পতনের পর, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশের প্রতি এক ধরনের অঘোষিত যুদ্ধই ঘোষণা করেছে। আমাদের মানুষকে ভিসা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা থেকে নানা ধরনের, এবং বিশেষ করে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্কিত করার জন্য ভারতের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে। এই যে ইসকনের যিনি নেতা গ্রেপ্তার হয়েছেন, তিনি কিন্তু ইসকনের সাংগঠনিক বিরোধী তৎপরতার কারণে তার সংগঠনে তাকে বহিষ্কারও কিন্তু তারা করেছে বলে আমরা আজকে কালকের মধ্যে জেনেছি। সেই বিতর্কিত নেতা যখন তার একটা অপকর্মের জন্য বা রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের জন্য তিনি যখন গ্রেপ্তার হলেন, সেই সময় এই নেতার গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আমাদের গত 2 দিনে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছেন, বিশেষ করে চট্টগ্রাম আদালতে আজকে যে ধরনের করেছেন, এবং তারা সব সময় মনে করেন যে তারা নিজেরা নির্যাতিত। আজকে একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে তারা হত্যা করেছেন, হত্যা করার মতো, জবাই করেছেন, এবং পুলিশের উপর তারা হামলা করেছেন। রংপুরে সেখানে হয়েছে, কালকে শাহবাগে সেখানে তারা অস্থিতিশীলতার চেষ্টা করেছেন। আমরা মনে করি অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার যদি রাষ্ট্র করে তাহলে সেটার জন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যবস্থা গ্রহণ করে। আর ভারতের যেটি করেন এটা তো আমাদের প্রত্যাশিত, ভারত এটা করবে, এবং ভারত আমাদের বিরুদ্ধে এক ধরনের অঘোষিত যুদ্ধের কথা, আপনি
মনে পড়বে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেছিলেন শেখ হাসিনার পতনের পরপরই। এবং আজকে যে ধরনের বক্তব্য দিয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ইসকনের এই নেতাকে গ্রেপ্তারের পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে যে ধরনের তৎপরতা, সেখানে তিনি দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলেছেন। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে আমি একটু আগে দেখলাম যে ভারতের বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের একটা অভ্যন্তরীণ বিষয়ে, এবং এখানে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের ধর্মীয় মর্যাদা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থার সংরক্ষণের ব্যাপারে যে বাংলাদেশ বদ্ধপরিকর সেই কথাটি তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজেপির এই বক্তব্য, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতির তীব্র প্রতিবাদ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অলরেডি করা হয়েছে। আমি এই তীব্র যে আমাদের আমি এটা এর সাথে আমি একটা জিনিস দেখবেন, আজকে আদালতে যখন ওনাকে উপস্থাপন করা হয়, আইনজীবীরা যখন তার ডিভিশন চাইলেন, আদালত তাকে ডিভিশন দিয়েছে। অথচ আমাদের দেশের অনেক ধর্মীয় নেতাদের বা আমাদের অনেক আলেমদের সাথে কি ধরনের আচরণ করেছে, ডান্ডা বেরি দিয়ে, হাতে পায়ে দিয়ে কিভাবে আদালতে উপস্থাপন করা হয়েছে, সেটাও কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি। এবং আমি মনে করি উনি যেটি আইনগতভাবে যেগুলো প্রাপ্য, সেখানে দাবি করা হয়েছে যে তিনি নিরামিষ ভোজী, শাকাহারী, তার আদালত সব কিছু তার অধিকারগুলো এবং তার ধর্মীয় যে সমস্ত মানে রিচুয়ালসগুলো আছে সেইগুলো যেন যথাযথভাবে পালন করতে পারেন, সেটাও কারা কর্তৃপক্ষকে সেখানে নির্দেশ। সেখানে আবার প্রশ্ন, আপনি বলছিলেন যে আজকের এই প্রসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের তরফ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো ভারত কতটা আমলে নিচ্ছে? আমি প্রশ্নটি রাখছি, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে আলোচনায় আমরা ছিলাম, বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়, কখনো প্রতিবেশী দেশের প্রতি কখনো কঠোর বার্তাও দেওয়া হয়। ভারত কতটা আমলে নেয়? দেখুন, বাংলাদেশ সবসময় প্রতিবেশীদের সাথে একটা শান্তিপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। দুইটা ইয়ার মধ্যে আপনি পার্থক্যটা দেখেন। আমরা তো এখন শীত দ্বারা সোজা করে অন্ততপক্ষে প্রতিবাদটা করতে পারছি। এই প্রতিবাদের ইয়াটুকু তো সহ্য করার মতো মানসিকতায় ভারত নেই, কারণ গত 15 বছরে তাদের কোনো অপকর্মের প্রতিবাদ আমরা করতে পারিনি। আজকে ভারত যে কাজটি করছে, যখন ফ্রিজে গরুর মাংস রাখার কারণে যখন ভারতবর্ষে পিটিয়ে যখন মুসলমানদের হত্যা, তখন বাংলাদেশের পক্ষ থেকে আপনি মনে করে দেখেন যে এটা ভারতীয়দের অভ্যন্তরীণ বিষয়। সেই ভারত আজকে এটি বলছেন। আমি মনে করি যে কারো বিরুদ্ধে অন্যায় যদি হয়ে থাকে তাহলে সেটি বলার সবারই অধিকার আছে। কিন্তু আপনি দেখেন এই দেশে কিন্তু আমরা এই গয়েশ্বর রায়কে আমরা রক্তাক্ত অবস্থায় আমরা দেখেছি সেই আওয়ামী লীগের লোকদের দ্বারা। বিশ্বজিতের অবস্থাও কিন্তু আমরা দেখেছি। কিন্তু সেই সময় কি আমরা ভারতের আজকের যে অবস্থান দেখছি সেই অবস্থান কি তারা প্রকাশ করেছে? তাহলে বলতে হবে যে ভারত আজকে তারা এই 15 বছর ধরে যে ধরনের অবস্থা, বা ভারত আমাদের একটা বড় প্রতিবেশী হিসাবে আমাদের উপর যে হেজিমনি তারা এস্টাবলিশ করেছিল, এই হেজিমনি তারা মনে করছে যে শেখ হাসিনার পতনের পর ভারত কখনো বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করে নেই। ভারত সবসময় চেয়েছে একটা বিশেষ রাজনৈতিক দল, আরও যদি সুনির্দিষ্টভাবে বলি যে একটা ব্যক্তির সাথে, দেশের স্বার্থের তুলনায় একজন ব্যক্তির সাথে তার সম্পর্ক তৈরি করার মাধ্যমে তাদের স্বার্থগুলো হাসিল করার জন্য। আজকে সেখানে তাদের বড় রকমের একটা হুমকির মধ্যে তারা পড়েছেন। ফলে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যালঘু ট্রাম্প কার্ড থেকে শুরু করে হেন প্রচেষ্টা নাই যেটি করে যাচ্ছে। আমাদের এই যে ভিসার জন্য তারা বলে যে আমাদের ভিসা, আমাদের কয়েকদিন আগে আমি দেখেছি একজন উপদেষ্টা বলেছেন যে ভিসা ভারত আমাদেরকে দিবে কি দিবে না সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এটাও কিন্তু আমাদের একজন উপদেষ্টাকে, আমরা হাসান আরিফ সাহেবকে এই 4-5 দিন আগে এই ধরনের বক্তব্য শুনেছি। এখন বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পরিবর্তন হয়েছে। ভারতের উচিত হচ্ছে বাংলাদেশের নতুন সরকারের সাথে তাদের পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক। আপনি ভারত আমাদের সাথে কি ধরনের আচরণ করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমাদের জাতিসংঘে গেলেন, সেই জাতিসংঘে বিশ্বের বড় বড় নেতারা যখন সেখানে তার সাথে আলোচনা করেছে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল, সেইটাও তারা করেনি। সেই কূটনৈতিক শিষ্টাচারটুকু তারা দেখায়নি। ফলে ভারতের যে আজকে প্রতিক্রিয়া, এবং সেই প্রতিক্রিয়াটা আমি অস্বাভাবিক কিছু মনে করি না। এটা তাদের রাষ্ট্রীয়
কূটনীতিরই বাংলাদেশ সম্পর্কে তাদের যে নীতি, সেই নীতির এই অংশ হিসাবে তারা এটা করেছেন। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের অবস্থানটা ব্যাখ্যা করা। আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এই সরকারের অনেকেই ভারতের যে নীতি বাংলাদেশ সম্পর্কে নতুন বাস্তবতায়, সেই নীতিতে বাংলাদেশের অবস্থানও কিন্তু আমরা নানাভাবে স্পষ্ট করেছি। আজকের এই প্রতিবাদের মধ্য দিয়েও আমরা মনে করি যে যথার্থ হয়েছে যে তাৎক্ষণিকভাবেও তাদের প্রতিবাদের বা তাদের প্রতিক্রিয়ার ইয়েতে আমরা প্রতিক্রিয়া দেখিয়েছি। কি হবে আমরা সেটা জানি না, কিন্তু আমরা আমাদের অবস্থানটুকু ব্যাখ্যা করা, আমাদের অবস্থানটুকু জানান দেওয়া, সেটা আমাদের কর্তব্য বলে আমি মনে করি। ব্যারিস্টার ফুয়াদ, ডক্টর সিদ্দিকুর রহমান খান স্পষ্টভাবেই বলেছে বিগত সময়ে আমরা ভারতের হেজিমনি কেমনটি দেখেছি। বিশেষ করে ১.৫ দশকে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি কিংবা নির্বাচনে ভারতের নগ্ন হস্তক্ষেপ পর্যন্ত আমরা দেখেছি। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে যদি আমরা আসি, ভারতের বডি ল্যাঙ্গুয়েজ কি বার্তা দেয় এবং ভারতীয় গণমাধ্যমের যে অপপ্রচার আমরা দেখেছি এবং আওয়ামী বা পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্রের তথ্য আমরা শুনি, সংযুক্তি দেখেন কি? বটেই, এবং এটা আমাদের হিস্ট্রিতে এই ধরনের ঘটনা এর আগে ঘটেছে। ৭৫-এ আপনার শেখ মুজিবকে সপরিবারে হত্যা করবার পরে আমরা কিন্তু দেখেছি যে কাদের সিদ্দিকের মতো দেশের শত্রু বাটপাট ডাকাতদেরকে দিয়ে কাদেরিয়া বাহিনী করেছিল, এবং এই কাদেরিয়া বাহিনী আপনার সীমান্তবর্তী অঞ্চলে ভারতের টাকায় অস্ত্রে আওয়ামী লেসপেন্সার যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে নিয়ে একটা বিশাল ডাকাত বাহিনী তৈরি করেছিল, এবং রয়ের এবং ভারতীয়দের সাহায্যে আমাদের সীমান্তে শত শত বিডিআর সদস্যকে তারা হত্যা করেছিল। এবং এটার প্রতিবাদেই কিন্তু আপনার ভিলেজ ডিফেন্স ফোর্স যেটা ভিডিএফ তৈরি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং ওই প্রতিষ্ঠানটাকে দিয়েই আপনার গ্রামে আমাদের ইউথদেরকে ট্রেন করা হয় এবং আমাদের সীমান্ত রক্ষা করা হয়, এলাকার যারা মহল্লাবাসী আছেন তাদের নিরাপত্তা দেওয়া হয়। বিজেপি যেহেতু আমাদের বর্ডার ঘেরাও করবার প্রস্তুতি নেবার কথা বলেছে, হুমকি দিয়েছে, আমি বলবো আমাদের সশস্ত্র বাহিনীকে দিয়ে একটা ১ কোটি তরুণকে ৬ মাসের ক্রাশ কোর্সের ট্রেনিং দেওয়া দরকার আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য যদি কেউ চেষ্টা করে এবং এই ১ কোটি তরুণকে যদি আপনি ট্রেন করে ফেলেন, তাদেরকে যদি সীমান্ত না, আপনি অনেক ধরনের কাজ করাতে পারবেন, ডিজাস্টার, ফ্লাড, ঘূর্ণিঝড়, এরপর হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক ধরনের কাজে, রাষ্ট্রীয় কাজে তাদেরকে এঙ্গেজ করতে পারবেন। দ্বিতীয়ত দেখেন যে চিন্ময়ের রংপুরের সমাবেশে যদি বক্তব্য শোনেন, সে বলছে যে বাংলাদেশ থেকে নাকি হিন্দুদেরকে উচ্ছেদ করবার ষড়যন্ত্র চলছে। বাস্তবে কিভাবে চলছে, এটা কে করছে, কোথায় হচ্ছে, কোন হিন্দুকে উচ্ছেদ করা হয়েছে? বাংলাদেশে হিন্দুদের মতলববাজি রাজনীতিটা দেখেন যে মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, মাইর খাওয়ার পরে হইল হিন্দু, বাড়িঘর দোকানপাট পুরায় দেওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, দোকানপাট বাড়িঘর পুড়ে যাওয়ার পরে হিন্দু, পালায়া যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতা, সীমান্তের ওই পারে চলে গেছে হিন্দু। এই যে দেখেন মতলববাজি রাজনীতি, যে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা রিপোর্ট পেশ করলো আপনার গত কয়েক সপ্তাহ আগে, যে জুলাই আগস্ট কেন্দ্রিক ঘটনায় নাকি ৯ জন হিন্দুকে হত্যা করা হয়েছে। ফ্যাক্ট চেকার যারা আছেন তারা অ্যাসেস করে দেখেছেন ৯ জন হিন্দু মারা গেছে সত্য, কিন্তু একজনও হিন্দু হবার কারণে মারা যান নাই। এদের অলমোস্ট সবাই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা লোকাল নেতা ছিল, পদধারী আওয়ামী লীগের রাজনীতিবিদ, এই কারণে তাদেরকে মারা হয়েছে। এবং অনেকেই হচ্ছে পুলিশের গুলিতে, মারামারিতে, ভুল বোঝাবুঝিতে মারা গেছেন। রংপুরে এক গুন্ডা মারা গেছে আওয়ামী লীগের, সে হিন্দু, সে গুন্ডামি করতে রাস্তায় নেমেছিল, গুন্ডামির অংশ হিসেবে মারা গেছে। চিন্ময় রংপুরের সমাবেশে বলছে যেহেতু উচ্ছেদ করা হচ্ছে, বাংলাদেশকে সে সতর্ক করছে এখানে সিরিয়া, লিবিয়া এবং ইরাকের মতো গৃহযুদ্ধ বেঁধে যাবে। 3টা দেশের নাম সে বলেছে। তাহলে সে কি হুমকি দিচ্ছে বাংলাদেশকে? গৃহযুদ্ধ বাঁধাবেন এখানে? যদি ওই হুমকিটার সাথে আপনি আজকের বলির পাঠার মতো করে একজন আইনজীবীকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালকে পিঠে গলা জবাই করে খুন করা হয়েছে, সেটার সাথে কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? বিজেপি আমাদের সীমান্তে নাকি ঘেরাও করবে, পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেটমেন্ট দিয়েছে, ভারত কনসার্ন প্রকাশ করেছে। ভারত কি গত ১৭০০ শহীদের জন্য কনসার্ন স্টেটমেন্ট দিয়েছে? জুন জুলাই আগস্টে তার দাস আওয়ামী ফ্যাসিবাদ যে ১৭০০ মানুষকে খুন করেছে, ২৬,০০০ মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে, আহত হয়েছে। সেখানে তো প্রশ্ন আসে কার ইন্ধনে এই নৈরাজ্য? খুব পরিষ্কার, প্লেয়ার তো খুব পরিষ্কার। যারা রংপুরের বক্তব্য কারণে আপনার আজকের স্টেটমেন্ট দিয়ে তাকে ডিফেন্ড করছে, তারা কারা? কেন তার স্টেটমেন্টকে এর আগে ডিফেন্ড করা হয়নি? সেই সমাবেশে কিন্তু বিজেপির পতাকা ছিল, এবং চিটাগাংয়ে আপনি দেখেছেন জাতীয় পতাকার উপরে
আপনাদের ইসকনের পতাকা উঠানো হয়েছে। এই উস্কানিগুলোকে মাথায় রাখতে হবে এবং গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় লেসন হচ্ছে এই রাষ্ট্রের শত্রু মিত্র কারা সেটা এই প্রজন্মকে বুঝতে হবে। রাষ্ট্রের বন্ধু হয় না, কিন্তু শত্রু থাকে, এবং রাষ্ট্র তার শত্রু সাপেক্ষেই বেঁচে থাকে। এবং এই শত্রুর জায়গা হচ্ছে ভারত, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু। এটা বোঝাপড়ার পরে ভারতের সাথে আমি সব সম্পর্ক রাখবো। আমি বেড়াতে যাব, আমি চিকিৎসা নিতে যাব, আমি ঘুরতে যাব, আমি পড়তে যাব, ওরা এখানে আসবে, ব্যবসা করবে, দুই দেশ সব কিছু করবে, কিন্তু শত্রু রাষ্ট্র এটা বুঝে করতে হবে। এবং এইটার জায়গার উপরে ভিত্তি করে, এই থ্রেট পারসেপশনের উপরে ভিত্তি করে বাংলাদেশের আগামী রাষ্ট্র বিনির্মাণের সংস্কার পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইগুলো করতে হবে। এই জায়গাটা পরিষ্কার রেখে গুদুমুদু হয়ে চলবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে মোদী সরকার আরো প্রভাবশালী হয়ে উঠবে, মোটেও তা হবে না। যেটা হচ্ছে যে এটা একটা মিথ্যা প্রচারণা। এর আগেও তো ট্রাম্পের কাছে গিয়ে প্রিয়া সাহা বলেছিল যে বাংলাদেশে নাকি 3.5 কোটি হিন্দুদেরকে পারসিকিউট করা হচ্ছে, অত্যাচার নির্যাতন করা হচ্ছে। সংখ্যালঘু নিয়ে এবারও কিন্তু নির্বাচনের আগে ট্রাম্পের পোস্ট আমরা দেখেছিলাম। ট্রাম্প তখন মহিলাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশ কোথায়। ট্রাম্প হচ্ছে এরকম একটা ক্যারেক্টারের লোক। ট্রাম্পের সাথে হাসিনা মোদির চরিত্রের যথেষ্ট মিল আছে, কিন্তু এইসব দেশের ফরেন পলিসি এরকম মাথা মোটা লোকদের, ভারতের দৃষ্টিকোণ দিয়ে বাংলাদেশকে দেখার সুযোগ কি তৈরি হবে কিনা এর মধ্যে কিছু যায় আসে না। কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থানে আমেরিকার এবং পশ্চিমের 2 আনার কোনো কন্ট্রিবিউশন নাই। বাংলাদেশে এই গণ অভ্যুত্থান বাংলাদেশিরা করেছে। কোনো রঙের বিপ্লব এখানে হয় নাই, কোনো কালার রেভলিউশন হয় নাই। এখানে যেটা পরিবর্তন হয়েছে এটা মনসুন রেভলিউশন হয়েছে, মনসুন আপরাইজিং হয়েছে। আমার মাটি, আমার মানুষ, আমার রক্তের গায়ের উপরে দিয়ে পরিবর্তন হয়েছে। এটা একান্তই অর্গানিক। কেউ আমাকে দান দক্ষিণা করে এই পরিবর্তনটা করে দিয়ে যায় নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। দর্শক, এখানেই শেষ করছি জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।